প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব হাসান আজিজুল হকের ছোট গল্প শকুন। কয়েকটি ছেলে বসেছিল সন্ধ্যার পর তেঁতুল গাছটার দিকে পিছন ফিরে, খালি গায়ে ময়লা হাফ শার্টে আসন করে গোল হয়ে পা ছড়িয়ে গল্প করছিল। একটা আর্তনাদের মতো শব্দে সবাই ফিরে তাকালো। তেঁতুল গাছের শুকনো ডাল নাড়িয়ে পাতা ঝরিয়ে শো শো শব্দে কিছু একটা উড়ে এলো ওদের মাথার উপর। ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকোষ একতাল সজীব অন্ধকারের মতো প্রায় ওদের মাথা ছুঁয়ে সামনের পৌরভিটায় নামল সেটা। হইচই করে উঠল ছেলেরা, ছুটে এলো ভিটেটার কাছে। আবছা অন্ধকারে খানিকটা উঁচু মাটি আর অন্ধকার একটা ঝোপ ঝাড়া, আর কিছুই চোখে পড়ল না তাদের। ওদের সর্দার ছেলেটি বুঝতে পারল, হামেশা দেখা যায় এমন পাখিদের মধ্যে শকুনি তীব্র বেগে মাটিতে নেমে তাল সামলানোর জন্য খানিকটা দৌড়ে যায়। তাই তার চোখেই প্রথম পড়ল অন্ধকারের তালটা দৌড়তে দৌড়তে খানিকটা এগিয়ে বিব্রত হতভম্বের মতো দাঁড়িয়ে গেল। অপেক্ষাকৃত ছোট ছেলেটি বলল ভয়চকিত স্বরে, কিরে ওটো? আরেকজন জবাব দিল, মোটেই বুঝতে পারছি না। পাখি ওটো। পাখিটা কি হবে? কে জানে সন্ধে বেলায় কার মনে কি আছে। সে বুকে থুতু দিল। অনড় হয়ে রয়েছে অন্ধকারের দলাটা। লুকিয়ে যাওয়ার একটা ভাব। পারলে কোনো বহু পুরনো বটের কোটরে, কোনো পুরিশ গন্ধে বিকট আবাসে, কোনো নদীর তীরে বেনাঝোপের নিচে শেয়ালের তৈরি গর্তে লুকিয়ে যাওয়ার মতলব। শালা কার মনে কি আছে, কে কি চায়, কার ভাগে কে আসে। চল বাড়ি যাই। দলের মধ্যে গরু চরানো রাখাল আছে, স্কুলের ছাত্র আছে। স্কুলের ছাত্র, অথচ দরকার হলে গরু চড়ায়, ঘাস কাটে, বীজ বনে, এমন ছেলেও আছে। তুই তো ভীতু। দেখলুম একটা জিনিস, শেষ পর্যন্ত দেখি দাঁড়া। না, আমি চলে যাব। তুই জাগা তবে, আমরা যাব না। ক্যারে, বাড়ি যেচিস? তেঁতুলতলাটা পার হয়ে দেখগা। স্কুলে পড়ে সেই ছেলেটি বলল, জিনিস তো দেখতে হবে। প্রায় সবাই দাঁড়িয়ে গেল। তারপর বড় ছেলেটা এগিয়ে এলো, অতি সন্তর্পণে পা টিপে টিপে। সর্দার ছেলেটি জানত সেটা একটা বুড়ো শকুন। একেবারে কাছে এগিয়ে গেল সে, এত কাছে যে হাত বাড়ালে ধরা যায়। শালা, কার মনে কি আছে, কার ভাগে কি আসে। রাখালটা তখনও বিড়বিড় করছে। একটা দমকা বাতাসে অজস্র শুকনো পাতা ঝরে পড়ল। পুকুরের পানিতে প্রথমে মৃদু কম্পন, তারপর ছোট ছোট ঢেউ উঠল। কার হাত থেকে কোথায় ধাতব কিছু পড়ে বিশ্রী অস্বস্তিদায়ক একটা শব্দ হলো। ছেলেটা খুব কাছে গিয়ে দাঁড়ালো, দেখল সত্যি সেটা একটা শকুন। আলো থাকতে থাকতে বাসায় ফিরতে পারেনি। এখন রাতকানা। উগ্র একটা দুর্গন্ধ ওর নাকে এলো, ভাগাড়ের আষ্টে গন্ধ। গলিত শবদেহের পচা পাকে সে যেন এইমাত্র স্নান করে এসেছে। শকুন কুকুরের লড়াইয়ের শেষ চিহ্ন এখনো একটা ছিটকে বেরিয়ে আসা মোটা খসখসে নোংরা পালক থেকে টের পাওয়া যায়। মারামারি করেছে শালা, ঠিক সারা দুপুরবেলা, এখনো ধুঁকছে।
পল্টু এগিয়ে এলো। পিছু পিছু জামু, এদাই আরো অনেক যারা ছিল। পল্টু বলল, শিকুনি লয়। হ্যাঁ, দেখতে পেছিস না? মোল্লা, শিকুনি লয় তো, বোধহয় মোরল শকুনি। রাখাল জামু বলল, মেদিনা মদা, বলতে পারলে বলি হ্যাঁ। সর্দার রফিক বলল, তুই তো গরু, তাই গরুর মতন কথা বলিস। শকুনটা তখনও দাঁড়িয়ে আছে চুপচাপ। বোধহয় সে পছন্দ করছে না এই বিরক্তিকর অবস্থাটা। রফিক হাঁক দিল, আয় খানিক মজা করি, আয় লাচাই খানিক টোটোকে। হইচই করে উঠল ছেলের দল। বাড়ি যাবার ইচ্ছে, অথচ ভয়ে তেঁতুল তলাটা পার হতে পারছে না সেই ছেলেটি। সেও চেঁচিয়ে উঠল। রফিক এগিয়ে শকুনটার ডানা ধরে ফেলল। এতক্ষণে চেতে উঠল কুৎসিত পাখিটা। অত সহজে সে ধরা দিতে চায় না। নোংরা বিরাট দুটো পাখা মেলে বিচ্ছিরি নখওয়ালা পা দুটো ক্ষিপ্রতার সঙ্গে চালিয়ে দৌড়তে শুরু করল সে গায়ের সরু গলিটার মধ্য দিয়ে। এভাবেই ওরা উড়বার প্রস্তুতি নেয়, ভারমুক্ত হবার চেষ্টা করে। বোধহয় সে শেষ পর্যন্ত উড়তে পারত, অন্তত মুক্তি পেতে এই অসহনীয় কিশোরদের হাত থেকে, তাদের হিংস্র কৌতূহল আর প্রাণান্ত খেলার খপ্পর থেকে। কিন্তু তার চোখে দৃষ্টি নেই, চলার কোনো উদ্দেশ্য নেই। শকুনটার মাথা ঠুকে গেল দেয়ালে। পেছনে পেছনে একদল ক্ষুদে শয়তানের মতো প্রতিহিংসপরায়ণ ছেলের দল নিষ্ঠুর আনন্দে ধাওয়া করছে। কিন্তু পাখিটা পার হতে পেরেছে অন্ধকার গলিটা, কারণ গলিটা কানাগলি নয়। গলির দুপাশের দেয়ালের ফুটোয় যে সাপগুলো গ্রীষ্মের গরমে গলা বের করে থাকে, যদি তারা সেই অবস্থায় থাকতো তাহলে নিশ্চয়ই মাথা আবার গুটিয়ে নিয়েছে। কুলতলার পাশ দিয়ে আরো দুটো পুরো ভিটের উপর দিয়ে হাড়গোড় জড়ো হওয়া টুকরো জমিটার নীরস আর্তনাদ উপেক্ষা করে জিপটা অনবরত ডানা মেলে উড়বার চেষ্টা করছে, আরো দ্রুত দৌড়চ্ছে, আরো পরিপক্কভাবে পথ চিনতে চাচ্ছে, পালাতে চাচ্ছে। কিন্তু সে নিস্তেজ, উপায়হীন, আক্রমণ করতে জানে না। দারুণ রোষে ছেলেদের দলের মধ্যে পড়ে তীক্ষ্ণ ঠুটে এদের খেলার আয়োজন বন্ধ করে দিতে পারছে না। চিৎকার করে কে আর্তনাদ করে উঠল। তার পায়ে শুকনো হাড়ের চোখা দিক ফুটে গিয়েছে। আচ্ছা, ও বসে থাকুক, শিকুনিটোকে ধরবই, চেঁচিয়ে বলে উঠল রফিক। হ্যাঁ তুই বস, আমরা ওটুকে ধরবই, নইলে তুই বাড়ি যা। এই লয় পড়ছে জি। যাকে লেগেছে সে বলল, পড়ুক যা, বলে খোঁড়াতে খোঁড়াতে আবার ছুটল। সামনে একটা ক্রোধ ডোবা, মোড় ফিরেই মাটি ছাড়ল। উড়ল সে, কিন্তু বড় ইতস্তত, বড় অনিশ্চিত তার পক্ষ সঞ্চালন। হয়তো হাঁপ ধরে গিয়েছে, ক্লান্ত হয়েছে সে, হয়তো দিক নির্ণয় করতে পারেনি। সে পড়ল ডোবাতে। পানি ছিটকে নোংরা মোটা পানির ঢেউ তুলে যেসব ঢেউ আধারে চকচকে চোখে চেয়ে রইল, প্রায় শোনা যায় না এমনিভাবে আঘাত করল তীরে। একটি কদর্য জীবন হিচড়ে উঠল ওপারে, পরিবর্তিত, ভিজে, ধুলোমাখা। ছেলেরা দৌড়ে এসেছে এপারে। গ্রামের ঘনবসতি পাতলা হতে হতে এখন ছিটিয়ে গিয়েছে। কালো কালো স্তূপের মতো হঠাৎ হঠাৎ গড়িয়ে উঠেছে। সহজ বুদ্ধিতে ফাঁক ফোকর দিয়ে জন্তুটা পড়ল মাঠে, খোলা বিস্তৃত মাঠে। ছেলেরা পরস্পর পরস্পরের মুখ দেখতে পাচ্ছে না, তারাও হাঁফিয়ে উঠেছে। শালা, কত দৌড়বি দর, যেখানে যাবি যা। আয় লয় মানিক, আর লয়, তোমার এবার হয়ে আলছে, ওকে ধরবই আজ, হ্যাঁ ধরবই। এবার আল টপকে উঁচু নিচু
এবড়ো খেবড়ো জমি পেরিয়ে পগার আর শিশু শস্যের উপর দিয়ে শেয়ালকুলের কাঁটায় জামা ছিঁড়ে ছিঁড়ে মরণ প্রতীক্ষায় ক্ষেপে উঠল ছেলের দল। এদাই জিজ্ঞেস করল রফিককে, কি করবি ওটুকে ধরে? কিছু করব না, শুধু ধরব। তারপর? হু কেনে? তারপর কি করবি? এগো ধরে তারপর অন্য কাজ। কেউ আর কথা বলছে না, বলতে পারছে না। ভূতের মতো অন্ধকারে চলন্ত চঞ্চল বিভীষিকার মতো ছুটছে। দক্ষিণ দিকের বাতাস গায়ে লাগছে না। আমের পাতা ভাঙার মর্মর মশমশ শব্দ কানে আসছে না, কিংবা শেয়াল ডেকে উঠল। কি ঝিঝি সিমেন্টের মেঝেতে পাথর ঘষার মতো একটা শব্দ করছে। কি প্রতি পদক্ষেপে পায়ের নিচের নাড়া ঘুরিয়ে যাচ্ছে। অন্ধকার ঘনতর হয়েছে, এসব কিছুই না। কিন্তু শেষ পর্যন্ত সবাই ধরে ফেলল ওকে। আঁকড়ে জাপটে দুমড়ে ধরে ফেলল শকুনটাকে। তারা বুক দিয়ে অনুভব করল হাপড়ের মতো ফ্যাসফেসে শূন্য শব্দ উঠছে শকুনটার ভিতর থেকে, দীর্ঘশ্বাসের মতো ফাঁপা শূন্য ধরা পড়ার। ছেলেগুলোর উত্তেজিত বক্ষস্পন্দন পাখিটা অনুভব করতে পারল কি? সেটুই বটে তো। যেটুর পেছু পেছু এলোম এটু সেই শকুনিটো বটে তো। কানে পেতই হচ্ছে না তোর? কি জানি কেমন পাড়া লাগছে, কেমন ভক ভক করে বই বেরুচ্ছে দেখছিস? বই কি রে, বল দুর্গন্ধ। তাতে কি কমছে কি? অর্থাৎ দুর্গন্ধ কমছে কি? ভিজে গিয়ে চিমসে গন্ধ ছাড়ছিল শকুনটা। জমাট গন্ধ তরল হয়ে এসেছে, গলা গলা দম আটকানো গন্ধ। রফিক বলল, লে এখন ধর এটোকে, ঠোঁটটো ধরতে হবে না, দম বন্ধ হয়ে যাবে। রাখালটা এগিয়ে এলো। শালোকে আমি ধরব, পীড়িত কাকে বলে দেখবি শালো। একদিকে জামু আর একদিকে রফিক ছড়িয়ে মেলে ধরল শকুনটার বিশাল শক্তিশালী পাখা দুটো। কি পেল্লাই ডানা রে, 8 হাত হবে। গোটানো ঘন বুনুনির পালক মেলে গেল। বুনুট যেন পাতলা হয়ে এলো। স্তরে স্তরে সাজানো পালক পাশাপাশি চওড়া হয়ে কার্কিত করা গালিচার মতো বিছিয়ে যাওয়ার কথা। কিন্তু শকুনটা ভিজে গিয়েছে, ধুলো লেগে গুটিয়ে গিয়েছে তার পালক। এখন তাই অনেক ফাঁক, পাশাপাশি পালক অনেক ছিটানো ছিটানো। 2 ডানা অসহায় ভাবে ছড়িয়ে দিয়ে আত্মসমর্পণ করল শকুনটা। এবার দ্বিতীয় দফা দৌড়। দর দর, লেঙ্গুর তুলে দর। শকুনের পা পারে না অত জোরে তাল দিতে, কিন্তু তাতে কি বা এসে যায়? পা না হয় মাটিতে পড়ছে না, ছেলেদের দৌড়ের গতি টানছে তাকে, হিচড়ে নিয়ে যাবে। এদা মুক্ত ঠুকে গেল। কি টেনে নিয়ে যেছিস দেখ, মরে গেল লিকিন, দেখ এগু। কার গরজ কেঁদেছে দেখবার, মরাটোকেই টানব। ভয়ানক হল্লোর করে ওরা দৌড়চ্ছে। এই টানার পিছু পিছু চেঁচাতে চেঁচাতে ভারী মজা পেয়ে, অদ্ভুত রকমের খেলা পেয়ে কি লাভ? লাভ তোকে দেখে লোভ। তো তু তো শকুনি, তোর গায়ে গন্ধ, তুই ভাগাড়ে মরা গরু খাস, কুকুরের সাথে ছেঁড়াছিঁড়ি করিস, তোকে দেখে রাগ লাগে কেনে? ছেলেদের কথায় শকুনটাকে দেখে তাদের রাগ লাগে। মনে হয় তাদের খাদ্য যেন শকুনের খাদ্য, তাদের পোশাক যেন ওর গায়ের গন্ধভরা নোংরা পালকের মতো। সুদখোর মহাজনের চেহারার কথা মনে হয় ওকে দেখলেই। নইলে মহাজনকে লোকে শকুন বলে কেন? কেন মনে হয় শকুনটার বদ হজম হয়েছে? যে ধূসর রংটা দেখলেই মন দমে যায়, তার সঙ্গেই এর রঙের এত মিল থাকবে কেন? প্রায় জীবন্ত ফেলে দেওয়া যে শিশুগুলোকে গর্তে খানা ডোবায় তেঁতুলতলায় ছেলেরা দেখে, না বোঝার যন্ত্রণায় মন যখন হুহু করে ওঠে, তখন তাদের
কচি মাংস খেতে এর এত মজা লাগে কিসের? কে বলল ভুক লেগেছে? কিছু খাস নাই? দুপুরবেলায় গোস্ত দিয়ে ভাত। আমরাও ভোগ লেগেছে। তোর জামার রং তো দেখে রাগ লাগে। যেমন মোটা তেমনি খসখসে। ঠিক শালা শিকুনিটোর মতন। হামিদের বাপ তো দু একদিনের ভিতরেই মরবে। আজ সারা বৈকালি কি করছে জানিস? জানি, খালি হাঁফিয়েছে এই শালোর মতন। জামু বলল, সব শালোর হাঁফানির ব্যায়রাম। ওরে শালা, পালাইতে চাও? শালা শুকুনি, শালা সুৎখোর, অঘোর বোষ্টম। অঘোর বোষ্টমের চেহারার কথা মনে পড়তে হা হা করে হেসে উঠল সবাই। মাতামাতি চলে আল টপকে টপকে উঁচু নিচু জমির উপর দিয়ে, ক্ষত বিক্ষত মনে আর দাগরা দাগরা ঘায়ে। শেয়ালকুল আর সাইবাবলার বনে, লম্বা শুকনো ঘাসে, পগারে, সাপের নিঃশ্বাসের মতো ফাটা মাটির উষ্ণ ভ্যাপসা হাওয়ায়, আখ আর অরহর কাটা জমির বল্লমের মতো ছুছল সরল গুড়ির আক্রমণে ও আর্তনাদে। একটা মাটির ঢেলার মতো গড়িয়ে গড়িয়ে শক্তির বেদনাবোধের অতীত অবস্থায় আচ্ছন্ন চেতনাহীন তন্দ্রার মধ্যে শকুনটা শুধুই চলছে। যখন ছেলেরা বিশ্রাম নিচ্ছে, কথা বলছে নিজেদের মধ্যে, ক্ষতের রস মুছছে প্যান্টে, শকুনটা তখনও দাঁড়িয়ে আছে। পালানোর অসম্ভব চেষ্টা করছে না সে। কত তারা উঠেছে দেখ, কিন্তু আলো তো হচ্ছে না। চাঁদ নাই কুজি, বাতাস দিছে লয়রে, দিছে তা শালার গরম বাতাস। আমার কিন্তু জার লাগছে। তোর ভয় লেগেছে? কত দূর এলুম রে? উরে সর্বনাশ! মাঝমাঠে এসে পিড়িছি। মানুষমারির মার্জে রে, ওইটু নিশ্চয়ই কেলেনের পার। চল কেলেনের পারে যাই, আরেকবার গা ধোয়াই গাছ ও শুকুনিটাকে। পথটা ডাহর করা যায় না। চারিদিকে গা ঝাপসা, দিশেহারা মনে হয়। এত বড় আকাশ, এত অন্ধকার। জামু বলে, শুনছিস রাত দুপুরে কি সব হয়? এই ভাই, পায়ে পড়ি বলিস না। যেখানে সেখানে তেঁতুল গাছ দেখা যায়। ঘরের খিল খুলে মেয়ে হোক আর মরদ হোক ঘুমের ঘরে ঘরে মাঝমাঠে চলে আসে। দেখে খালি শালা তেঁতুল গাছ আর মিশমিশে কালো বিলুই। যেদিকে তাকাও খালি বিলুই আর বিলুই। কার ভোগে কে আসে? শকুনটাকে হঠাৎ কালো বিড়াল মনে হয়। ছেলেদের আর কারো গায়ে হাত দেবার সাহস নেই। নিজে বুকে হাত দিয়ে অনুভব করে। একটা ব্যাপার তো হতে পারে। ধর সবাই ভূত আর সবাই মানুষের ভাগে এসেছে। না না, আমি ভূত নই, এদা আমি মানুষ। তাইলে আমাকে ছুঁয়ে দেখ। আমি যদি মানুষ না হই, আমি উড়ে মিলিয়ে যাব। ছু আমাকে। আমি ছুতে পারবো না। সবাই সবার থেকে সাবধান হয়ে ক্যানেলের পাড়ে বসল। একে অপরের দিকে তীব্র চোখে তাকাচ্ছে। তারপর নিজের হাতে চিমটি কাটছে। শকুনটাকে ছেড়ে দিয়েছে ওরা। সে দুটো ডানা ঝেপে পা দুমড়ে মাটিতে গোজ হয়ে পড়ে আছে। রাত দুপুর ঘুরে গিয়েছে লয়। এখন সাজাও লাগতে পারে, আবার দুপুর রাতও হতে পারে। বোধহয় তাই, তাদের হিসেব নেই। এ সময়টুকু ঠিক সময় নয়। এ খেলাটা তাদের সময়ের বাইরে ঘটেছে যেন। তবু কে বলল 3বার শেয়াল ডেকেছে, তাইলে পেরাই শেষ রাত। চল ভাই পানিতে নামি। পাগলের মতো ছুটে ক্যানেলে নামলো ছেলেরা। একটা বাতাসও সঙ্গে সঙ্গে অগভীর পানির উপর দিয়ে সরসর করে এসে ওদের চোখে মুখে লাগলো। কি একটা যেন সঙ্গে সঙ্গে ফিরে এলো। আর এবার স্নান করলো শকুনটা। শালা কিছু খাবে না। কি খাবে? মরা আছে এখানে যে খাবে? জামু বলল, ভুঁইয়ের লারা ছিঁড়ে লিয়ে আয়, ওই শালা খাক। তাই নিয়ে এলোকে। রফিক বলল, গরু তো লয় যে খ্যার খাবে, কিন্তু এখন ওই শালাকে তাই গিলতে হবে। হ্যাঁ, লাও গেলাও। দেখি রে, তোর ছড়িটা দে। হ্যাঁ, ঠিক অমনি করে ওর ঠোঁটটো চিরে ধর।
খ্যাঁক খ্যাঁক করে শব্দ করে উঠল শকুনটা। তার ঘাড় মুচড়ে ঠোঁট ফাঁক করে অতি সাবধানে ছেলেরা তাকে খড়ের টুকরো খাওয়াচ্ছে। খা শালা, মর শালা, আমিও লোবো, মুটুক করব। রফিক সব থেকে বড় পালকটা ছিঁড়ে নিল। মাংসের ভেতর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো পালকটা। শিউরে উঠল যেন শকুনটা। তারপর সবাই ছিঁড়ল। কদাকার বড় মুরগির মতো দেখতে লাগলো তাকে। তারা সবাই ফিরছে, টলতে টলতে, বসে দাঁড়িয়ে, হোঁচট খেতে খেতে, ছেঁড়া ষাঁড় দেখতে দেখতে, আগামীকালের কথা ভাবতে ভাবতে। গায়ে ঢুকতেই এপাশে তালগাছ, ওপাশে ন্যাড়া বেলগাছের যে ছোট তোরণটি আছে তারই আবছা ছায়ায় সাদামতো কি দেখা যাচ্ছে। ঝামু বলল, ওদিকে যাস না, চল ঘুরে যাই। তোর বাড়ি তো ওই দিকেই, চল দেখি না ও দুটো কি। বাড়ি কাছে বলেই জানি ও শালা শালি কে। কারে? দরকার কি তোর শুনে? বল কেনে? ও হচ্ছে জমিরুদ্দি আর কাদু শেখের রার বোন। কি করছো ওখানে? আমরা রাটি, চল বাড়ি যাই। পূব দিকে রং ধরবার ঠিক আগেই যখন গভীর অন্ধকার নেমে আসে তখন ছেলেরা ছেঁড়া মাদুরে সোদা মাটিতে অচৈতন্য হয়ে ঘুমোয়। অসুবিধের মধ্যে, অশান্তির মধ্যে না খেয়ে খালি পেটে ছেলেগুলো বেঘোরে ঘুমোয়। যখন সূর্য উঠল, রোদ উঠল, গাছপাতা ঝকমক করে উঠল তখন, এবং তারপর যখন রোদ চড়া হয়, বাতাস গরম হয়, মাঠে ছেড়ে দেওয়া গরুগুলো মাটি শুকে শুকে শুকনো ঘাস খেয়ে ফেরে, তখনও ছেলেদের ঘুম শেষ হচ্ছে না। ন্যাড়া বেলতলা থেকে একটু দূরে, প্রায় সকলের চোখের সামনেই গতরাতের শকুনটা মরে পড়ে আছে। মরার আগে সে কিছু গলা মাংস বমি করেছে। কত বড় লাগছে তাকে! ঠোঁটের পাশ দিয়ে খড়ের টুকরো বেরিয়ে আছে। ডানা ঝামড়ে চিত হয়ে পা দুটো উপরের দিকে গুটিয়ে সে পড়ে আছে। দলে দলে আরো শকুন নামছে তার পাশেই। কিন্তু শকুন শকুনের মাংস খায় না। মরা শকুনটার পাশে পড়ে রয়েছে অর্ধস্ফুট একটি মানুষের শিশু। তারই লোভে আসছে শকুনের দল, চিৎকার করতে করতে উন্মত্তের মতো। আশেপাশের বাড়িগুলো থেকে মানুষ ডেকে আনছে মৃত শিশুটি। এই কাজটা কে করল? মেয়ে পুরুষের ভিড় জমে গেল আস্তে আস্তে। শুধু কাদু শেখের বিধবা বোনকে দেখা যায় না। সে অসুস্থ, দিনের চড়া আলোয় তাকে ফ্যাকাশে দেখাচ্ছে। ধন্যবাদ প্রিয় শ্রোতা, আমাদের সম্পূর্ণ গল্পটি শুনবার জন্য। আগামী পর্বে আপনারা কোন গল্পটি শুনতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব। আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।